আসসালামু আলাইকুম। আমি বিথি, আপনাদের সবাইকে বিথিস বিউটিফুল ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখানে আছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর থেকে একদম আলাদা। এই শীতে আমার মতো যারা গৃহিণী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 10টি কিচেন টিপস নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি। এই টিপসগুলো অনেক আপুদেরই জানা, কিন্তু অনেক আপুরা আছেন যারা নতুন সংসার করছেন, এখনও হয়তো জানেন না। তাদের জন্যই আজকে আমার ভিডিওটি। আশা করছি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। প্রথম যে টিপসটি আমি শেয়ার করব সেটা হচ্ছে সকালের নাস্তা বানানো। সকালে নাস্তা বানানো আসলে একটি ঝামেলার কাজ। সেটা যদি রোজ রোজ না করে আমরা একদিন করে 1 সপ্তাহ 10 দিন একটু আরামে কাটাতে পারি, সেটা কিভাবে কাটাতে পারি সেই টিপসটি আজকে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি একসাথে অনেকগুলো আটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর কিছু রুটি আমি বেলে নিয়েছি, আর কিছু আমি গোল গোল করে আমি সেগুলো বক্সে করে রেখে দিলাম। এখন আমি যে বেলা রুটিগুলো কিভাবে রাখছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা টিস্যু দিয়ে নিয়েছি। টিস্যু বা যে কোনো ধরনের কাগজ বা শক্ত পেপার দিয়ে তারপরে রুটিগুলো রাখতে পারেন। আমি কিন্তু কোনো রকম শুধু নিচে একটা টিস্যু দিয়েছি, তারপর শুধু আটা ছিটিয়ে দিয়ে তারপরে রুটিগুলো রেখেছি। এভাবেও রাখা যায়, তবে এভাবে রাখতে গেলে 1 সপ্তাহের বেশি রাখা যাবে না, তাহলে রুটিগুলো লেগে যেতে পারে। সবথেকে ভালো হয় যে কোনো কাগজ বা টিস্যু দিয়ে রাখলে, তাহলে আর কোনো টেনশনই থাকে না। একান্ত যদি কোনো কাগজ বা টিস্যু না থাকে তখন আমরা আটা ছিটিয়ে দিয়ে রুটিগুলো রেখে দিতে পারি। এইভাবে যদি আমরা রুটি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই, তাহলে আমরা 1 সপ্তাহ 10 দিন নাস্তা বানানোর ঝামেলা থেকে একটু রিল্যাক্সে থাকতে পারি। দ্বিতীয় টিপস হচ্ছে আমরা বাজার থেকে ডিম এনে সেটা কিন্তু ফ্রিজে রেখে দেই। শীতের দিনে ডিম ফ্রিজে রাখার কোনো দরকার হয় না, বাইরে রাখলেও ডিম ভালো থাকে। আমরা যখন কেক বা বিভিন্ন রকম রেসিপি করতে যাই, তখন শীতের দিনে ফ্রিজের থেকে ডিম বের করে নর্মাল করতে অনেকটা সময় লেগে যায়, তাই আমরা ফ্রিজে না রেখে ডিম বাইরেই রেখে দিব। বাজার থেকে ডিম আনার পরে ডিমগুলো অবশ্যই ধুয়ে রাখবেন, তাহলে ডিমের গায়ে যে ময়লাগুলো লেগে থাকে সেগুলো দেখতে ভালো লাগে না, আর সেগুলোতে অনেক জীবাণু থাকে। 3 নম্বরে যে টিপসটি শেয়ার করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস। আমরা সিঙ্কে সারাদিনই কাজ করি, আর এই শীতের দিনে সিঙ্কের পাইপে খুব বেশি পানি জমে থাকে বা ময়লা জমে থাকে। শীতের দিনে কিন্তু তেল চর্বি এগুলো খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়, আর সেগুলো পাইপে গিয়ে আটকে থাকে, তাই পাইপ থেকে পানি সরে না, পাইপে পানি আটকে যায়। তাই কিভাবে সিঙ্ক পরিষ্কার রাখলে পানি জমে থাকবে না সেই টিপসটি আমি এখন শেয়ার করছি। আমরা যদি প্রতিদিনই কাজ শেষে একটু পানি গরম করে প্রতিদিনই আমরা সিঙ্কের পাইপের ভিতরে ঢেলে দিই, তাহলে কিন্তু তেল চর্বি এগুলো সরে যাবে এবং পাইপ ক্লিয়ার থাকবে। আর যদি বেশি ময়লা জমে যায় তখন আমরা ভিনেগার, তারপরে লেবু ভিনেগার, লবণ, তারপরে বেকিং সোডা এগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দেব, 10-15 মিনিট রেখে দেব, তারপরে গরম পানি ঢেলে দেব, তাহলে কিন্তু ময়লাটা কেটে যাবে। যদি কোনো ময়লা জমে থাকে পাইপে, সেই ময়লাগুলো সরে যাবে এবং পাইপ ক্লিয়ার হয়ে যাবে। আমি লেবুর খোসা ছিল আমার বাসায়, সেটা দিয়ে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি, আর পানিটা ঢেলে দেওয়ার পরে লেবুর খোসা দিয়ে আমি সিঙ্কটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর লেবুর খোসা দিয়ে যদি সিঙ্ক পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু সিঙ্কের যে ময়লাগুলো জমে থাকে খুব তাড়াতাড়ি সেগুলো কেটে যায় এবং সিঙ্কটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। লেবুর খোসা দিয়ে অনেক কাজই করা যায়, তার মধ্যে এটাও যখন লেবু আমরা খাই, লেবুর খোসাটা আমরা ফেলে না দিয়ে সেটা দিয়ে আমরা এই কাজগুলো করে নিতে পারি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। টিপস নাম্বার 4, মধু আমাদের শরীরের জন্য খুবই উপকারী।
আর এই শীতের সময় যদি প্রতিদিন সকালে 1 চামচ বা 2 চামচ মধু খাওয়া যায় তাহলে আমরা ঠান্ডার সমস্যা থেকে মুক্ত থাকতে পারি। আর মধু খেলে কিন্তু শরীর গরম থাকে আর সেজন্য শীতও কম লাগে। তাই প্রতিদিন সকালে আমরা 1 চামচ বা 2 চামচ মধু খাওয়ার অভ্যাস করব। আমি প্রতিদিন সকালে চিয়া সিড, মধু আর লেবু গরম পানি দিয়ে মিশিয়ে খাই। তো আজকেও একটু খেলাম, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। টিপস নাম্বার 5, শীতের দিনের শীতের সবজি হিসেবে ফুলকপি কিন্তু সবার কাছেই কম বেশি পছন্দের। আর এই ফুলকপিতে কিন্তু পোকা থাকে, এটা একটা কমন বিষয়। তাই এই পোকা কিভাবে আমরা পোকাগুলো বের করতে পারি সেই টিপসটি আমি শেয়ার করছি। যদি আমরা ফুলকপি ফ্রিজে রেখে দেই তাহলে আমরা এভাবে চুলার উপরে ফুলকপিটা একটু চুলার জালটা হালকা করে রেখে ফুলকপিটা যদি উপরে রেখে দিই তাহলে যদি এর ভিতরে কোনো রকম পোকা থাকে সেটা বের হয়ে যাবে আর তারপরে আমরা ফ্রিজে রেখে দিতে পারবো। আর রান্না করার সময় যদি আমরা পোকাটা বের করতে চাই তখন আমরা ফুলকপিটা কেটে এর ভিতরে গরম পানি দিয়ে দিব, তাহলে যদি এর মধ্যে কোনো রকম পোকা থাকে তাহলে পোকাটা বের হয়ে যাবে। যদিও আমার ফুলকপিটায় পোকা নেই, কিন্তু ফুলকপিতে পোকা থাকে এটা মানে আমরা ধরে নেই যে পোকা থাকে, তো এটা চেক করেই রান্না করাটা উচিত। টিপস নাম্বার 6, আমাদের তেলের বোতলে প্রতিদিনই তেল রাখতে হয়, তেল ঢালতে হয়, কারণ তেলের কাজ তো আমাদের প্রতিদিনই করতে হয়। আর শীতের দিনে কাজ করা একটু ঝামেলা, তো আমরা ঝামেলা এড়াতে তেলের বোতলটা যেভাবে রাখলে প্রতিদিন ধোয়া মোছা এগুলোর ঝামেলা করতে না হয়, তাই যদি আমি এভাবে একটা ঝুড়ির ভিতরে আমার সব তেলের বোতলগুলো রেখে দিয়েছি আর নিচে একটা টিস্যু দিয়ে রেখেছি যাতে তেল যদি জমে যায় তাহলে টিস্যুটা জমবে আর টিস্যুটা ফেলে দিয়ে আবার নতুন একটা টিস্যু দিলেই হবে, রোজ রোজ ধোয়া ধুয়ের ঝামেলা করতে হবে না। আর আমি তো ঝুড়িতে রেখেছি, যদি কারো বাসায় ঝুড়ি না থাকে তাহলে এরকম একটা ফ্রিজের উপরে একটা টিস্যু দিয়ে তেলের বোতলটা রেখে দিতে পারবেন, তাহলে টিস্যুটায় তেল জমে থাকবে আর টিস্যুটা ফেলে দিলেও হবে। আর ফ্রিজে না রেখে যদি এরকম প্লাস্টিকের কোনো মুখা বা কোনো কিছু থেকে থাকে তার উপরে একটা টিস্যু দিয়ে তারপরে তেলের বোতলটা রাখবেন, তাহলে যে কোনো জায়গায় তেলের বোতলটা মুভ করা যায়। আর রান্নাঘরের এক কর্নারে রেখে দিলে কিন্তু নিচে তেল জমে থাকবে না আর ধোয়া মোছাও করার ঝামেলা থাকবে না। টিপস নাম্বার 7, নারিকেল তেল শীতের দিনে জমাট বাঁধবে, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। তো আমরা কিভাবে যখন তখন নারিকেল তেল আমরা গলাতে পারি সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। পানি গরম করে তার ভিতরে যদি তেলের বোতলটা আমরা ধরি তাহলে একটু সময় ধরে রাখলেই তেলটা গলে যাবে। আর পানিটা কিন্তু বেশি একটা গরম করা যাবে না, তাহলে তেলের বোতল গলে যাবে। টিপস নাম্বার 8, এই যে পানিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজের খোসা, সেটা আমি একটু জাল করে তারপরে সেকে নিয়েছি আর তার ভিতরে লবণ আর বেকিং সোডা দিয়ে দিলাম। আমাদের বাসায় পিঁপড়ার সমস্যা বা তেলাপোকার সমস্যা এগুলো তো প্রায় বাসায় থাকে, আমার বাসায় বিশেষ করে পিঁপড়ার সমস্যাটা একটু বেশি আছে, তাই আমি কিভাবে পিঁপড়া দূর করি সেই প্রসেসটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। একটা স্প্রে বোতলে আমি পানিটা ভরে নিয়েছি, তারপরে যে জায়গায় পিঁপড়া চলাফেরা করে সেই জায়গায় আমি স্প্রে করে দিচ্ছি আর দেখেন সাথে সাথে কিন্তু পিঁপড়া মরে যাচ্ছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের আমার টিপসগুলো, আর আজকের টিপসগুলোর ভিতরে কোন টিপসটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। টিপস নাম্বার 9, থালাবাটি ধুতে আসলে যদি ফুল হাতার জামা হয় তাহলে হাতা ভিজে যায়, আর এই সমস্যা কিন্তু আমাদের অনেকেরই হয়ে থাকে। তো আর এই শীতের সময় তো ফুল হাতার জ্যাকেট বা সোয়েটার এগুলো তো পরাই লাগে, তো কিভাবে আমরা হাতাটা ফোল্ড করে রাখতে পারি
আর ভিজে যাওয়ার থেকে রোধ করতে পারি, সেই পদ্ধতিটি আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা রাবার নিয়ে আমি যেভাবে হাতাটা ফোল্ড করে নিচ্ছি, এভাবে ফোল্ড করে রেখে দিলে কিন্তু আর হাতাটা নিচে নামবে না, আর যতই আমরা ধোয়াধুয়ি করি আর জামার হাতা ভিজবে না। আবার যখন কাজ করা শেষ হয়ে যাবে তখন এভাবে নামিয়ে নিতে পারি। দেখতেই পাচ্ছেন কতটা সহজ, আমার হাতা কিন্তু একটুও ভেজেনি। টিপস নাম্বার 10, আমরা কিভাবে মশলা এই শীতে সংরক্ষণ করতে পারি। শুধু যে শীতে সেরকমটা নয়, এটা কিন্তু যে কোনো সময় আমরা মশলা এভাবে যদি একসাথে করে রেখে দেই তাহলে কিন্তু রান্নার সময় অনেকটাই কাজ সহজ হয়ে যায়। আমি এখানে সব রকমের মশলাই আমি মিশিয়ে নিয়েছি, শুধু হলুদটা মিশাইনি, আর সব কিছুই আদা রসুন এবং এমনকি আমি পেঁয়াজও এই মশলার সাথে ব্লেন্ড করে নিয়েছি। আর শীতের দিনে কিন্তু ডিপ ফ্রিজ থেকে মশলা বের করে তারপরে সেটা নর্মাল হতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, তাই ডিপে না রেখে যদি আমরা নর্মালে রেখে দেই তাহলেও কিন্তু মশলা নষ্ট হয় না। আর ফ্রিজে না রেখেও যদি বাইরে রেখে দেই তাহলে এইভাবে একটু তেল এবং লবণ মিশিয়ে রেখে দিতে পারি, তাহলেও কিন্তু মশলা 1 সপ্তাহ 10 দিনে কিচ্ছু হয় না, একদম ভালো থাকে। আর একই মশলা দিয়ে আমরা সব রকমের রান্না করে নিতে পারি, মাছ মাংস থেকে শুরু করে। এখানে কিন্তু প্রতিদিন পেঁয়াজ কাটার ঝামেলাও থাকে না। আর এতে অনেক সময় কি হয়, পেঁয়াজের দাম বেড়ে যায়, তো আমরা কম পেঁয়াজে এভাবে মশলাটা করে রাখলে কম পেঁয়াজে আমরা রান্না করতে পারি, এতে পেঁয়াজের খরচটাও কমে যায়। দেখতে পাচ্ছেন আমি এখানে মাংস রান্না করব, কিন্তু আমি কোনো রকমের পেঁয়াজ দেইনি। তেলের ভিতরে হলুদ দিয়ে তার ভিতরে পরিমাপ মতো আমি যেভাবে রান্না করি আমার তো একটা মানে আন্দাজ হয়ে গিয়েছে, তো আমি সেই পরিমাণেই মশলাটা দিয়েছি। তাই যে কোনো রান্নাই কিন্তু খুব সহজে করা যায়, ঝটপটও হয়। তো সময় বাঁচানোর জন্য এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন, আর এই টিপসটা আপনারা ফলো করতে পারেন, দেখবেন খুব উপকার হবে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিও প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর চাইলেই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।